আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আইন আছে বলেই আমরা কিভাবে চলব এবং কিভাবে বাধা বিপত্তি আসে সে সম্পর্কে আমরা অবগত থাকি এবং এর থেকে বিভিন্নভাবে বাঁচার জন্য আমরা যেমন অনেক সময় আইনের উপর শ্রদ্ধাশীল হয়ে আমরা বিভিন্ন আইনজীবীর শরণাপন্ন হয়ে থাকি এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ আমরা নিয়ে থাকি। তো দর্শক, আজকেও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে চুরি, ডাকাতি ও দস্যুতা। এবং এই বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় থাকবেন একজন অতিথি। তিনি হচ্ছেন মোহাম্মদ নোমান জাভেদ, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আজকে হলে আমাদের যে প্রতিনিয়ত যেইগুলো হয়ে থাকে, যেমন চুরি, দস্যুতা, ডাকাতি। এখন আপনার কাছে আমি প্রথমেই জানতে চাবো যে এই যে চুরি যে হয়, মানে সে বিষয়টা আমি বলি। দেখা গেল আমরা অনেক ক্ষেত্রে আমাদের যে বাসায় যে কাজের লোক রাখি কিংবা অফিসেও একজন কর্মচারী কিংবা একজন কাজের লোক নিয়োগ দিয়ে থাকি, অনেক সময় আমাদের যে বিভিন্ন যে জরুরি বলেন, কাগজপত্র বলেন, টাকা পয়সা বলেন, ওগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে, মানে যেটাকে আমরা যে চুরির কথা বললাম, মানে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, আমরা ওই জায়গায় পাচ্ছি না। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমরা অনেক সময় তার নামে মামলা মোকদ্দমা করতে যাই। এবং এই ক্ষেত্রটি আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি যে চুরিটি কী? ধরেন চুরিটি হচ্ছে মোবাইলটি রাখলো টেবিলের উপর, মোবাইলটি রাখলো, বিয়ে করলো কি এর সম্মতি ব্যতীত অসাধুভাবে এটা হস্তান্তর করলো, অসাধু উদ্দেশ্য নিয়ে হস্তান্তর করলো, এটা হচ্ছে চুরি। আর চুরি করার ক্ষেত্রে এখানে অবশ্যই অস্থায়ী সম্পত্তি হতে হবে। এখানে ধরেন বলা আছে একটা কাজ মাটির সাথে আছে, যত সময় পর্যন্ত মাটির সাথে আসছে সম্পৃক্ত তত সময় এটা চুরি হবে না। যখন এটাকে কেটে অসাধুভাবে নিয়ে যাচ্ছে তখন এটা চুরি বলে গণ্য হবে। এটা হচ্ছে চুরি। চুরি সম্পর্কে পেনাল করে 378 ধারায় বলা আছে চুরির শাস্তি। 379 থেকে 382 ধারায় বলা আছে। 379 ধারায় চুরির শাস্তি সম্পর্কে বলা আছে 3 বছর পর্যন্ত বিনাশ্রম, কারাদণ্ড অথবা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এখানে 380 ধারা আপনি যে বললেন যে বসত বাড়িতে চুরি, 380 ধারায় বসত বাড়িতে চুরি সম্পর্কে শাস্তির কথা বলা আছে। এখানে 380 ধারায় বলা আছে যদি বসত বাড়িতে চুরি হয় সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। 381 ধারায় কি বলা আছে? চাকর কর্তৃক চুরি, চাকর কর্তৃক মনিবের কোনো সম্পত্তি বা কর্মচারী, ধর আমার একটা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, আমার কর্মচারী আমার ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে, নগদ টাকা। তো এই ক্ষেত্রে শাস্তি কি? এই ক্ষেত্রে শাস্তিটা হচ্ছে 7 বছর অথবা অর্থদণ্ডে দণ্ডিত। আর নর্মাল যেটা চুরি, এই ক্ষেত্রে 3 বছরের শাস্তির কথা বলা হয়েছে। নর্মাল বলতে যেগুলো যে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি ওই ক্ষেত্রে। জি জি জি। আচ্ছা, এবার পরবর্তী যে বিষয় আরেকটি জানি, ওই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলপূর্বক আদায় যে করা হয়, যেটা ওই বিষয়টা যদি একটু আমাকে বলতে। বলপূর্বক আদায়, যেমন আমাকে ফোনে বললো যে আপনি যদি আপনার সম্পত্তিটা আমাকে লিখে না দেন আপনার নামে আমি কুৎসা করব অথবা মানহানিকর প্রচারণা করব। এই ক্ষেত্রে এই ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে কোনো সম্পত্তি আদায় করার চেষ্টা করা হয় তাহলে এটা বলপূর্বক আদায় বলে গণ্য হবে। আচ্ছা, আর মানে এটা হলো যে মানে যেটা বলছেন যে তাকে ফোনে হোক কিংবা তাকে মেসেজে হোক অথবা আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসতেছি, আমার সাথে রাস্তায় দেখা হলো, বললো যে আপনার বাচ্চারে বাসায় ফেরার সময় আপনি পাবেন না, ঠিক আছে, এরকম ভয়ভীতি দেখালো, আমার যদি এই সম্পত্তিটা না দেন তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, ঠিক আছে, এরকম ভয়ভীতি দেখায় আমার কাছ থেকে কোনো কিছু আদায় করাকে এটা বলপূর্বক আদায় বলা হয়। আচ্ছা, পরবর্তী স্টেপে আসছি যে দস্যুতাটা কি? দস্যুতা হচ্ছে তাৎক্ষণিক যে বিষয়টা, তাৎক্ষণিক ভয়ভীতি। বলপূর্বক আদায় হচ্ছে দূরবর্তী ভয়ভীতি, ভবিষ্যতে হতে পারে। আর দস্যুতা হচ্ছে তাৎক্ষণিক। ধরেন আমাকে এখনই রাস্তায় পাইলো, রাস্তায় আমাকে পিস্তল টেকে বললো যে তোর কাছে যা আছে এগুলো আমাকে দে, নাহলে তোকে মেরে ফেলবো। এই বলে আমার মোবাইল, মানি ব্যাগ সব নিয়ে গেল, এটাই হচ্ছে দস্যুতা। মানে এটা যে রাস্তাঘাটে অনেক সময় যে বাসা বাড়িতে যেটা হয় যে আপনাকে বলি যে এসে যে ধরলো, ওটাও রাস্তাঘাটে, বাসা বাড়িতে, যেখানেই হোক
আপনাকে ইনস্ট্যান্ট ভয়ভীতি দেখে যেটা আদায় করবে ওইটাই দস্যুতা। আচ্ছা, আমি যতটুকু জানি আরেকটা ক্ষেত্র আছে, ওই যে মানে আইনে যেটা ব্যাখ্যা আছে, আমি যতটুকু জানি ওই যে 5 জনের বেশি হলে যে দস্যুতা, 5 জনের কম হলে ডাকাতি, এরকম একটা আইন আছে। 5 জনের কম হলে 1 থেকে 4 জনের মধ্যে হলে এটা চুরি এবং দস্যুতা। চুরি অর্থাৎ যেটা না জানিয়ে চুরি করবে সেটা চুরি, জি। আর যেটা আপনাকে ভয়ভীতি দেখে করবে সেটা হচ্ছে দস্যুতা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার সদস্য সংখ্যা যদি 1 থেকে 4 জনের মধ্যে হয় সেই ক্ষেত্রে এটা দস্যুতা। দস্যুতা এবং ডাকাতির সংখ্যা একই, শুধু এখানে সদস্য সংখ্যা যদি 5 জন হয়, 5 বা ততোধিক হয়, সেই ক্ষেত্রে এটা ডাকাতি বলে গণ্য হবে। মানে দস্যুতা ডাকাতি একটা আরেকটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। জড়িত, শুধু সংখ্যাটা এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে। যদি 5 জন হয়, 5 বা ততোধিক, যেমন 6, 7, 8, 9, 10 হতে পারে, এর অধিকও হতে পারে, সেই ক্ষেত্রে এটা ডাকাতি বলে গণ্য হবে। আচ্ছা, যেহেতু আপনি ডাকাতির কথাটা বলে ফেলছেন, তো ডাকাতি সম্পর্কে একটু যদি ব্যাখ্যা দিতেন, মানে এটার মানে কি করলে এটা ডাকাতিটা হবে? এটা হচ্ছে আপনার বাড়িতে 5 জন বা তার অধিক লোক আসে, আপনাকে যেমন পিস্তল ঠিকই বললো যে তুই যা আছে সব চাবি দে, তোর বাসার লকারের চাবি দে, বা যা আছে এগুলো আমরা নিয়ে বলতে বাধা দিলে তোকে মেরে ফেলবো, এই বলে আপনার বাসায় যা আছে সমস্ত কিছু ওরা নিয়ে গেল, এটাই হচ্ছে ডাকাতি। আচ্ছা, এই চুরি, দস্যুতা, ডাকাতি এই সম্পর্কের প্রতিকার এবং এই বিষয়ে আরও কিছু আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ নোমান জাবেদ, আর তার সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চুরি, ডাকাতি ও দস্যুতা সম্পর্কে। ও আপনার কাছে বিরতির আগে যে বিষয়টি জানলাম যে চুরি, ডাকাতি এবং দস্যুতা এবং সাথে যেটা ছিল বলপূর্বক আদায়, এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই মামলা মানে এই বিষয়গুলো যে আমরা যে প্রতিকার পাবো, এই প্রতিকারের সিস্টেমটা কি? মানে দেখা গেল যে বললাম যে আমাদের যে চুরি হলো কিংবা ডাকাতি হলো, এখন মামলার প্রসিডিওরটা কি? মামলার প্রসিডিউর দুইভাবে হতে পারে। প্রথমে আপনি নিকটবর্তী আপনি থানায় যাবেন, থানায় যেয়ে একটা এফআইআর দায়ের করবেন। এখানে আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানি, মানে চুরি, ডাকাতি, দস্যুতায় মানে তিনটার মামলার সিস্টেমে কি একই? মানে আপনি যেরকম বললেন যে সেকশন ওয়াইজ মামলাগুলো পরিচালনা করতে হবে, এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই সেকশন ওয়াইজ। যেমন চুরির সেকশন, আপনি চুরির মামলা করবেন, দস্যুতার ক্ষেত্রে দস্যুতার মামলা, ডাকাতির ক্ষেত্রে ডাকাতি। এখন আপনি থানায় গেলেন, এখানে অভিযোগকারী থানায় যাবে, থানায় যেয়ে একটা প্রাথমিক বিবরণী দাখিল করবেন। এখানে প্রাথমিক বিবরণী দাখিল করে একটা মামলা দায়ের করলেন। এটা হতে পারে আবার কোর্টে যেয়ে আপনি শেয়ার মামলা হিসেবে, যেটা আমরা শেয়ার মামলা বলি। মানে যদি আমাকে থানায় যদি মামলাটি গ্রহণ না করে সেই ক্ষেত্রে হয়তো থানায় আপনি গেলেনই না, আপনি কোর্টে মামলা করতে চাইলেন, অথবা থানায় মামলা নিল না, আপনার কোর্টে যাওয়ার পরামর্শ দিল, তখন আপনি একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলা দায়ের করতে পারেন। সেই ক্ষেত্রটা কি? কোর্টে যায় একজন আইনজীবীর মাধ্যমে আপনি বাদী হয়ে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত এটা তদন্ত দিতে পারে, অথবা নিকটস্থ থানায় এবার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দিতে পারে, অথবা সমনও দিতে পারে, অথবা কোর্ট যদি ভালো মনে করে এটা ওয়ারেন্টও দিতে পারে। আচ্ছা, এটা হলো আদালতের ক্ষেত্রটা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমি যেটা বললাম যে চুরি বলেন, ডাকাতি বলেন, দস্যুতা বলেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু যারা কিন্তু আমার উপর আক্রমণ করেছে তাদের কিন্তু আমি অ্যাড্রেসও জানি না, কিংবা কে বা কারা, মানে যেগুলো অনেক সময় বাইরে যেগুলো সংগঠিত হয়ে থাকে, যেমন আমার অফিসে বলেন, বাসায় বলেন, যে আমার কর্মচারী কিংবা যে কাজের লোক, তাকে কিন্তু আমি সব ডিটেলস জানি। সেক্ষেত্রে কিন্তু আমার মামলাটা দিতে সুবিধা হয়, তার অ্যাড্রেস জানি। কিন্তু এই যে বাইরের ক্ষেত্রটা, যারা যে একদল আক্রমণ করলো কিংবা যে ডাকাতির উদ্দেশ্যে হোক বা চুরির উদ্দেশ্যে হোক কিংবা দস্যুতার উদ্দেশ্যেই হোক, সেই ক্ষেত্রে আমি তাকে যে আসামি করবো, এই ক্ষেত্রটা কি? এটা আপনি অজ্ঞাতনামা হিসেবে মামলা করতে পারেন। অজ্ঞাতনামা হিসেবে মামলা করলে থানা এটা তদন্ত করবে, তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল করবে, অথবা 161 পুলিশের কাছে সাক্ষী এটা দিতে পারে। 161 মানে ঘটনার সময় যারা উপস্থিত ছিল তারা যদি কাউকে চিনে থাকে, 161 সেই লিপিবদ্ধটা মতো করলে এটা সেই হিসেবেও আসামি করতে পারে, অথবা 164 ম্যাজিস্ট্রেটের কাছে যেটা দেওয়া হয়
164 যদি আসামি যদি স্বীকার করে নেয় আমি চুরি করছি, তাহলেও সে আসামি হতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে আমি বলি আপনাকে যে 164-এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার আসামি যাকে গ্রেপ্তার করা হলো সে 164-এ যে দেখা গেল অজ্ঞাততা আরও আছে, দেখা গেল আরও 2-3 জনের নাম বলে ফেললো, তখন থেকে তাকেও কি আসামি হিসেবে লিপিবদ্ধ করা হবে? জি, এই ক্ষেত্রে তাদের আসামি হিসেবে লিপিবদ্ধ করা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে লিপিবদ্ধটা করবে তাদের নামে আবার ওয়ারেন্ট ইস্যু করবে। জি জি, এটা হলো মানে ওই যে অজ্ঞাত থেকে যে আসামি যাদেরকে মানে যেটা আমরা বলি যে এক কথায় যে এজার নামেও আসামি না, কিন্তু তাকে 164-এর ক্ষেত্রে আসামি করা হয়েছে, জি এরকমভাবে লিপিবদ্ধ হবে। জি। আচ্ছা, আরেকটা বিষয় জানি, সেক্ষেত্রে যে মানে এই মামলার বাদী কে হতে পারে? মামলার বাদী হচ্ছে রাষ্ট্র হতে পারে, রাষ্ট্র নিজের থেকে মামলা করতে পারে, অথবা যে ভিকটিম সে থানায় অভিযোগ করে হিসেবে মামলা করতে পারে, অথবা কোর্টে যদি মামলা করে তাহলে তিনি নিজে বাদী হতে পারে। মানে যেটাকে আমরা বলি সিআর মামলা। জি। আর মামলাটি মানে এটা দায়ের হবে কোন আদালতে? প্রথম মামলাটি দায়ের হবে এখতিয়ারাধীন আদালতে, মানে ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম শুরু হবে জি কার্যক্রম। জি জি। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে এই যে মানে ডাকাত যে বিষয়গুলো যে আলোচনা করলাম এগুলো তো আপনার সংক্ষেপে ব্যাখ্যা দিলেনি। এখন আমি একসাথেই বলি সবগুলো। এই যে আসামি যাদেরকে করা হলো, কিছু তো আছে সন্দেহর ভিত্তিতে আসামি করা হয়, কিছু আছে অপরাধ করেছে তাদেরকেও করা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সে অপরাধে জড়িত নয় কিন্তু আসামি হয়ে গেছে। এখন যে আসামির প্রসিডিওরটা কি হবে? যে মামলার আসামি যাদেরকে করা হয়েছে তারা কি রিলিফ পেতে পারে? যদি আমি আসামি হই তাহলে সর্বপ্রথম আমাকে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। বিজ্ঞ আইনজীবী আমার যে রিলিফ পাওয়ার যে হক আছে সেটা বিজ্ঞ আইনজীবী এটা আদালতে উপস্থাপন করবে। আদালত যদি এটা শুনে ভালো মনে করে তাহলে এই ক্ষেত্রে আমাকে জামিন দিতে পারে, অথবা আমাকে জেল আদালতে পাঠানোর নির্দেশ দিতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে জামিনের যে বিষয়টা, এই জামিনটা মানে কতদিনের মধ্যে সে জামিন পেতে পারে? কারণ আমরা তো জানি যে সংবিধানে আছেই যে তার জামিন পাওয়ার একটা মৌলিক অধিকার। এখন এখানে যদি আপনার সমন থাকে তাহলে সমনের ডেটে যদি আপনি আদালতে উপস্থিত হন তাহলে আপনাকে বিজ্ঞ আদালত চাইলে ওই দিনে জামিন দিতে পারে, বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়। আর এটা তো আপনার আদালতের ক্ষেত্রে সিআর মামলা, আর যদি মামলাটা জিআর হয় যেটাকে বলি আমরা থানায় করি, থানায় করলে তো জিআর সাথে সাথে মামলা ওয়ারেন্ট হয়ে আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসে, আদালতে প্রেরণ করে। ওই ক্ষেত্রটা কিভাবে হবে? আসামিকে জামিন। 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করলে একজন বিজ্ঞ আইনজীবী তার জামিনের প্রার্থনা করবেন। বিজ্ঞ আদালত যদি মনে করেন তিনি জামিন পেতে পারেন তাহলে তাকে জামিন দিতে পারেন, অথবা জেল আদালতে প্রেরণ করতে পারেন। মানে তাকে এটা কতদিন ওয়েট করতে হতে পারে? যেমন দেখা এটা সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকলে জামিন দেয় না। এটা আসলে আপনার মামলার ঘটনার উপর অথবা আপনি এটার সাথে কতটুকু জড়িত এটার উপর ডিপেন্ড করে আপনি কতদিন জেল হাজতে থাকবেন। মানে তার ডকুমেন্টসগুলো দাখিল করতে হয়। জি জি। আচ্ছা, আরেকটা ক্ষেত্র জানি যে মামলাগুলো যাদের নামে করা হলো, যাদেরকে আসামি করা হলো, কিন্তু এই মামলাগুলো মানে চলমান থাকে কতদিন আদালতে? মামলার তো আসলে অনেকগুলো প্রসিডিউর আছে, প্রসিডিউরগুলো শেষ না পর্যন্ত মামলা চলমান থাকবে। প্রসিডিউর শেষ হইতে অনেক মামলায় 2-3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত লেগে দেয়। মানে এগুলো কি সাক্ষীর উপরে ভিত্তি করে মামলাগুলো চলে? সাক্ষীর উপরে, হ্যাঁ, সাক্ষী হবে, জেরা হবে, এরপর রায় হবে, এরও অনেকগুলো প্রসিডিউর আছে। তো মানে এটার কোনো সিস্টেমাইজ নাই যে আমার এত বছরের মধ্যে শেষ হবে বা না না, এখন দেখা যাচ্ছে আপনার সাক্ষী যায় না, 2 বছর যায় না, 3 বছর যায় না, সেই ক্ষেত্রে আপনার তো মামলা ডিলে হবে। মানে ওটা হলো সাক্ষীর উপরে মানে ভিত্তি করে মামলাগুলো চলমান থাকে। জি জি জি। আচ্ছা, আরেকটা সর্বশেষ বিষয় যেটা জানি যে এই মামলায় যদি যেগুলো বললেন যে সাজা, যাদের সাজা হয়ে গেল তাদের করণীয়টা কি? সাজা হয়ে গেলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারে। যেমন যদি আমাকে ম্যাজিস্ট্রেট কোর্ট সাজা দেয় সেই ক্ষেত্রে আমি জজ কোর্টে যাইতে পারি এটার বিরুদ্ধে, অথবা জজ কোর্টে সাজা হইলে সেটার বিরুদ্ধে আমি হাইকোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে আসতে পারি। মানে ওটা হলো তার সর্বশেষ আশ্রয়স্থল, মানে স্টেপ বাই স্টেপ। তখন যদি সে ওখান থেকে যদি সে রিলিফ না পায় তাহলে তার সাজাটাই বহাল থাকবে, এটাই তো? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো জানতে চাই এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। নেক্সট প্রোগ্রামে নতুন কোনো আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন,
এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।